চৌধুরী পরিবার আজ রঙে মেতে উঠেছে। আজকের এই চৌধুরী পরিবারের খুশির বাঁধ আর মানছে না। আজকে সুদীপার অসাধ্য কেরামতিতে চৌধুরী পরিবারে যে খুশির বন্যা বয়ে যাচ্ছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আজকের পুরো এপিসোডটা দেখার পরবর্তী মুহূর্তে তোমরা মনে কিন্তু একটা আলাদা শান্তি অনুভব করবে, আমি কথা দিলাম। তো আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এখন থেকে শুরু করে দিচ্ছি। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছিলাম যে সুদীপা ঘরের মধ্যে প্রবেশ করার পরবর্তী মুহূর্তেই সে মনে মনে ভাবতে শুরু করে দেয়, আদিত্য তো আমার সঙ্গে কথা বলছে না, ও আমার উপরে প্রচণ্ড রাগ করেছে, কিন্তু আমি তো ওর সঙ্গে কথা বলতে পারি, তাই না? সেক্ষেত্রে আমি ওর সঙ্গে একটু কথা বলি। এই বলে সে আদিত্যের কাছে ছুটে যায় আর গিয়ে বলতে লাগে, আদিত্য, আদিত্য আমি কি আপনাকে চা করে দেবো? তখন সেখানে আদিত্য একেবারে উগ্র মূর্তি নিয়ে বলতে লাগে, না, চা কাকে খাওয়াবেন? চা কাকে খাওয়াবেন? ও বড়, বড় কথা বলছিলেন ওখানে গিয়ে, তাই না? যে আমি আপনার স্বামী, আপনারও আমার উপরে আপনার অধিকার রয়েছে। আপনি তো আমাকে আলাদাভাবে ডেকে আমাকে একটু বলতে পারতেন বিষয়টা। তা না করে আপনি সবার সামনে অপমান করলেন আমাকে, সবার সামনে জোর গলায় কথা বললেন। আপনি আমার নাকি আমি আপনার স্বামী? সেক্ষেত্রে স্বামীর উপরে কেউ একরকমভাবে জোর জবরদস্তি করে নাকি? তখন সুদীপা বলতে লাগে, দেখুন আমার আর কিছু করার ছিল না। সেজন্য আমি বাধ্যতামূলক ওখানে করেছি। কিন্তু আদিত্য বলতে লাগে, দেখুন আমি একটা ছেলে, আমি এই বাড়ির ছেলে, এই বাড়ির সঙ্গে আমার পরিচিত, আমার ছোটবেলা, আমার ছেলেবেলা, আমার শৈশব সবকিছু এই বাড়িতে, এই গেস্ট হাউসে, এই আউট হাউসের মধ্যে কেটে গেছে। সেক্ষেত্রে আমি বাড়ি ছেড়ে কি করে চলে যাব? পরমা সে যেতে পারতো চলে, সে এখান থেকে বাড়ি থেকে চলে যেতে পারতো, তার যদি ভালো না লাগতো, সে তো চলে যায়নি। তাহলে আমি কথাগুলোকে কি করে বলতাম, কিভাবে বলতাম, কেন বলতাম, কখন বলতাম, আমি কিচ্ছু বুঝতে পারি না। আমি ছেলে, আমার সবসময় দোষ, তাই না? তোমরা মেয়েরা সবসময় ছেলেদের দোষ দিতে ব্যস্ত হয়ে পড়ো। এই বলে কিন্তু আদিত্য সুদীপার সঙ্গে একেবারে ঝগড়া ঝামেলায় ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আদিত্যের মুখের দিকে। সে কি বলবে, সে কিছু বুঝতে পারছে না। এদিকে আদিত্য বলতে লাগে, হ্যাঁ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, কিন্তু সেই বিষয়গুলো আমি কি করে উদ্ঘাটন করতাম, কি করে সমস্ত বিষয়গুলোকে আমি মানুষের সামনে প্রেজেন্ট করতাম, তুমি বলতে পারো কি? তুমি আমাকে হুট করে এইসব কথাগুলো বলে দিলে, তাহলে আমি কি করবো এবার তুমি বলো? সব দোষ কি ছেলেদের হয়? তখন সুদীপা বলতে লাগে, দেখুন আপনার তো উচিত ছিল, পরমা একটা মেয়ে, সেক্ষেত্রে ওর অপমান হচ্ছিল, ওকে অবহেলা করা হচ্ছিল, সেই জন্য তো তোমাকে আমি আপনাকে আমি গাইড করতে বলেছি। কিন্তু আদিত্য বলতে লাগে, সেখানে আমি কি করতাম? পরমা একটা মেয়ে, ওর সম্পর্কে আমি কি বলতাম বলো? আমি কি বলতাম? পরমা যদি একান্তই মনে করতো যে এখানে থাকবে না, সে তো এই বাড়িতে ছেড়ে চলে যেতে পারতো, সে ছিল কেন? এই বলে কিন্তু আদিত্য বিভিন্ন রকমভাবে মানে মন্তব্য করে, সেখান থেকে ঝগড়া ঝামেলা করে সেখান থেকে আদিত্য বাইরে বেরিয়ে যায়। তখন সুদীপা একেবারে নিজের মনের খাতায়, মনের পাতার মধ্যে যেন মনের গভীর থেকে একটা কষ্ট উতলে পড়ছে তার ভিতর থেকে। সুদীপা বারবার মনে করছে, আমার ভিতরে কেন এত কষ্ট হচ্ছে, এত যন্ত্রণা কেন হচ্ছে আমার ভিতরে, কেন আদিত্যের জন্য এত কষ্ট হচ্ছে? কিন্তু আমরা তো জানি সুদীপা আস্তে আস্তে করে আদিত্যকে ভালোবেসে ফেলেছে, এবং আদিত্য যে সুদীপাকে কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে, সে কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এখানে যখন সুদীপা নীরব নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে, মনের কষ্ট অনুভব করছে, তখনই সেখানে রূপা এগিয়ে আসার এসে বলতে লাগে, মা তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? তোমার খুব কষ্ট হচ্ছে, এসো না আদর করে দিই। এই বলে সুদীপাকে সে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্তি অনুভব করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সেই একই সিচুয়েশন কিন্তু চলছে, নীরবতার মধ্যে রয়েছে কারা? সেই পরমা এবং অভ্র। অভ্র এবং পরমা তারা কিন্তু নীরবতার মধ্যে রয়েছে। তারপরে পরমা বলতে লাগে, অভ্র তুমি যে কাজগুলো করলে, তুমি যে কাজগুলো করলে সেটা কি তোমার সম্মান বাঁচানোর জন্য? তুমি সম্মান বাঁচানোর জন্য করেছো, তাই না? তোমাকে আর এত ঝামেলার মধ্যে পোহাতে হবে না। এই বলে পরমা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায় আর বলতে শুরু করে দেয়, অভ্র তুমি আমার জন্য যা করলে, তুমি তোমার জন্য যা করলে, সেটা কিন্তু আমি কখনোই মেনে নেব না। সেই কৃতজ্ঞতা আমি কখনো জানাতে জ্ঞাপন করতে পারবো না। কিন্তু অভ্র আমি আর বেশি দিন এখানে থাকবো না। আমি এখান থেকে চলে যাবো। আমি এখান থেকে চলে যাবো। এই বলে সামনের দিকে অভ্র পরমা এগিয়ে যায় আর অভ্র এদিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে পরমার মুখের দিকে। অভ্র কিন্তু পরমাকে সত্যিই প্রচন্ড রকমের ভালোবাসে, প্রচন্ড রকমের পরমাকে ভালোবাসে। কিন্তু এই মাঝখানে যে একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ঘটে গিয়েছিল, তার ফলে দুজন দিকে মানে ২ দিকে ছিটকে পড়েছিল। তো যাই হোক, হ্যাঁ, অভ্র যখন নীরব নিথর হয়ে দাঁড়িয়ে বসে রয়েছে, তখন সেখানে পরমা গিয়ে বলতে লাগে, অভ্র তুমি আমার জন্য যা করলে, সবার সামনে আমার যে সম্মানটা তুমি বাঁচালে, আমার যে মান সম্মান, আমার যে ইজ্জতটা তুমি দিলে, সেক্ষেত্রে তোমাকে আমি খুব মানে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাকে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ অভ্র, থ্যাংক ইউ অভ্র। এরকম কথা শুনতে কিন্তু অভ্রের বুকের ভিতরটা যেন ছ্যাঁত করে ওঠে, সে যেন মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। তখন সেখানে পরমা আরো ২-৪ টে কথা বলে যে, অভ্র তুমি খুব ভালো জানো, তুমি খুব ভালো, তুমি খুব ভালো মনের মানুষ অভ্র, তুমি খুব ভালো মনের মানুষ। কিন্তু এই বলে কিন্তু পরমা আস্তে আস্তে করে সামনের দিকে যখন অভ্রের সামনে থেকে বাইরে বেরিয়ে যায়, তখনই সেখানে আস্তে করে গিয়ে কিন্তু অভ্র সেই পরমার হাতটাকে টেনে ধরে আর বলতে লাগে, না, না পরমা তুমি কোত্থাও যাবে না, তুমি কোত্থাও যাবে না, তুমি এখানে থাকবে। আমরা আবার কি নতুন করে শুরু করতে পারি না? তখন সেখানে অভ্র আস্তে আস্তে করে উঠে দাঁড়ায় এবং পরমার সামনে গিয়ে দাঁড়ায় আর বলতে লাগে, পরমা আমরা কি আর নতুন করে শুরু করতে পারি না বলো? আমরা কি আর নতুন করে শুরু করতে পারি না? তখন সেখানে পরমা বলতে লাগে, না আমরা আর নতুন করে শুরু করতে পারি না। নতুন করে শুরু করতে গেলে সেই বিয়ের ১ম রাত, সেটা কি আমরা ফিরে পাবো অভ্র? সেটা কি আমরা ফিরে পাবো? আমি আর নতুন করে শুরু করতে চাই না। তখন সেখানে
অভ্র বলতে লাগে, দেখো তোমাকে থাকতেই তো হবে, তোমার শাস্তি আমি দেব। কিন্তু পরমা বলতে লাগে, না আমার শাস্তি আমি নিজেকে দেব। কিন্তু অভ্র বলতে লাগে, না 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 না, তোমার শাস্তি আমি তোমাকে দেব। তোমার সেই শাস্তিটা হচ্ছে যতদিন পর্যন্ত সুদীপা এবং আদিত্য একে অপরের মধ্যে মানে নতুন ভালোবাসার মেলবন্ধন তৈরি না হচ্ছে, ওরা দুজন দুজনে ঠিক না হচ্ছে, ততদিন পর্যন্ত তোমাকে এখানে থাকতে হবে। কথা দাও তুমি আমাকে। তখন সেখানে পরমা বলতে লাগে, হ্যাঁ, আমি সেটাই করব। এবং দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে রয়েছে। দুজনের মধ্যে একটা আলাদা ভাব, আলাদা ফিলিংস, আলাদা একটা অনুভূতি কিন্তু কাজ করে যাচ্ছে। সেই অনুভূতিটা কি তোমরা নিশ্চয়ই স্টার জলসার পর্দায় চোখ রাখলে কিন্তু বুঝতে পারবে। তোমরা যখন পুরো এপিসোড দেখবে তখন কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবে। একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে খুব শিগগিরই। খুব শিগগিরই কোনো যদি অঘটন না ঘটে, অভ্র এবং পরমা একে অপরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যাবে। একদম এরকম। কিন্তু এই মাঝখান থেকে ব্যাগড়া দিচ্ছে ওই সে কলেজের প্রফেসরটা। কলেজের প্রফেসরটা একেবারে চৌধুরী পরিবারের সামনে এসে হাজির কালী পুজোর উদযাপন করার জন্য, কালী পুজোর শুভেচ্ছা যাপন করার জন্য সুদীপার বাড়ির সামনে একেবারে হাজির। সে এসে বলতে লাগে, আমার কোনো মেয়েকে দেখে এরকম ফিলিংস হয়নি, এরকম অনুভূতি হয়নি। এই সুদীপাকে দেখে কেন, ওর চোখের মধ্যে কিছু একটা রয়েছে, সেই চোখের ভাষা যেন আমাকে খেয়ে ফেলছে। 3টে রাত আমি ঘুমাতে পারিনি। এই বলে স্যার কিন্তু নিজের মনে আকুলি বিকুলি করতে শুরু করে দেয় সুদীপার জন্য। সুদীপার জন্য স্যারের বুকের ভেতরটা যেন একেবারে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তখন সুদীপার সেই ভেঙে চুরমার হয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে এসে স্যার চলে এসছে একেবারে শটান তার শ্বশুর বাড়িতে চৌধুরী পরিবারে। এবং বাড়ির মধ্যে ঢুকে কাজের মেয়েকে জিজ্ঞেস করতে লাগে, এই বাড়িতে যে সুদীপা বলে যে মেয়েটা বাড়ির বৌমা, সে কোথায় গেল? তখন সেখানে কাজের মেয়ে বলতে লাগে, বড় বৌমা না ছোট বৌমা? তখন স্যার বলতে লাগে, ওসব আমি অত শত যাই না, বড় বৌমা কি ছোট বৌমা, তবে সে আমার কলেজে পড়ে, আমার কলেজের ছাত্রী। তখন সেখানে হঠাৎ করে কিন্তু বড় মা চলে এসে বলতে লাগে, আপনি কি হুট করে আমাদের বাড়িতে ঢুকে পড়লেন? তখন স্যার বলতে লাগে, সরি, আমি নমস্কার, আমার নাম কি একটা নাম বললো, যাই হোক, সো আমি কলেজের প্রফেসর। তখন সেখানে বলতে, ও আচ্ছা আচ্ছা, আপনি বসুন বসুন বসুন, আপনি এখানে কি করতে এসেছেন? এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে স্যার যখন বলছে যে সুদীপার কলেজের প্রফেসর আমি, তখন সেখানে সঞ্চারী মনে মনে ভাবতে লাগে, বা 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 বা, একদিন বৌমা কলেজে যেতে পারেনি তাতেই এরকম ব্যাপার হয়ে গেল। স্যার একেবারে প্রফেসর, একেবারে কলেজের প্রফেসর একেবারে বাড়িতে চলে এসছে। এদিকে সবার চোখটা একটু টেরা টেরা হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার। সুদীপা সবেমাত্র একদিন কলেজে গেছে এবং সেই প্রফেসর একদম একদিন পরেই সেই বাড়িতে চলে এসে, তাও শ্বশুর বাড়িতে দেখা করতে চলে এসে, ফুল টুল মিষ্টি টিষ্টি নিয়ে চলে এসে সবার মধ্যে একটা কিন্তু মানে কি বলবো, একটা কনফিউশন, একটা কিন্তু মানে কি বলবো, একটা কনফিউশন কিন্তু তৈরি হয়ে গেছে। সবাই মিলে যখন এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, তখন সেখানে স্যারের সঙ্গে কিন্তু ওই মহিলাটা, মানে কাজের মহিলাটা বলেছিল যে সুদীপা এই বাড়িতে থাকে না, ও আউট হাউসে থাকে। তখন স্যার প্রশ্ন করে বসলেন যে, আপনি কিছু মনে করবেন না, আপনাদের বাড়ির বউ মানে কি আউট হাউসে থাকে? তখন সেখানে বড় মা বিষয়টাকে ম্যানেজ করার জন্য বলতে লাগে, না 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 না, বাড়ির বিষয় অন্য কারোর সঙ্গে বলা যাবে না, ফ্যামিলির বিষয় ফ্যামিলির মধ্যে রেখে দিতে হবে। না, তখন সে বড় মা বিষয়টা ম্যানেজ করে বলতে লাগে, আসলে ওদের ঘরে কিছু কাজ চলছে, তো সেই জন্য আর কি ওরা আউট হাউসে রয়েছে, ওরা আজই চলে আসবে, আজই চলে আসবে, এই যাও তো ডেকে নিয়ে এসো তো ওদেরকে। এই বলে কিন্তু সবাইকে মানে সুদীপাকে ডাকতে পাঠিয়ে দেয় কাজের মেয়েটা দিয়ে। এবং সুদীপা যখন সেখানে চলে আসে, আর সুদীপা এসে দেখা মাত্র সুদীপার চোখটা কপাল উঠে গেছে। হঠাৎ করে কলেজের প্রফেসর, কলেজের স্যার এখানে এসে হাজির। স্যার আপনি এখানে এসেছেন, আপনি এখানে কি করতেছেন, মানে আমি না বুঝতে পারছি না ঠিক, হঠাৎ করে আপনি এখানে আসলেন, আমি না ঠিক বুঝতে পারছি না। তখন স্যার উঠে দাঁড়ায়, এদিকে আদিত্য এসে সামনে দাঁড়িয়েছে। তখন স্যার বলতে লাগে, আসলে দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য তোমার এখানে এসেছি। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আমাদের বাড়িতে না দীপাবলি অনুষ্ঠান হয় না, আমাদের কালী পুজো হয়। তখন স্যার একটু মুখটা গোমড়া করে নেয়, কিন্তু স্যার যে কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। এদিকে সুদীপা নিজের মনের খাতায় মনের পাতায় ভাড়াতে শুরু করে দিয়ে, স্যার হঠাৎ করে কেন আসলেন, কোনো বলা না কওয়া না, একদিনের পরিচয়, কি ব্যাপার, কি বৃত্তান্ত, সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে আদিত্য কিন্তু একেবারে খেয়ে নেবার নজরে তাকাচ্ছে স্যারের দিকে, তারও কিন্তু প্রচন্ড রকমের রাগ হচ্ছে। এদিকে তখন সুদীপা বারবার স্যারের দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, স্যার কেন আমার দিকে এমন ভাবে তাকছে, আমার দিকে এমন ভাবে তাকাচ্ছে। এদিকে স্যারও মনে মনে ভাবছে, সুদীপা তোমাকে আমি আর কি বলবো, কেন এখানে এসেছি, কি জন্য এসেছি, সে তোমাকে না দেখে আমি থাকতে পারছি না, সেই জন্যই তো আমার এখানে আসতে বাধ্য হয়ে গেলাম। আমি 3টে রাত যে ঘুমাতে পারিনি তোমাকে না দেখে, আমি তোমাকে পাবোই পাবো। এই বলে কিন্তু স্যার নিজের মনের খাতায় কিন্তু সুদীপার প্রতি একটা আলাদা টান, আলাদা ফিলিংস, আলাদা অনুভূতি কিন্তু তার মনের মধ্যে কাজ করতে শুরু করে দেয়। এদিকে তখন আদিত্য জিজ্ঞেস করতে লাগে, আসলে স্যার আপনি কি সব স্টুডেন্টদের বাড়িতে গিয়ে এরকম করে দীপাবলির শুভেচ্ছা জ্ঞাপন করেন? তখন স্যার বলতে লাগে, আসলে আপনি কি আমাকে জেরা করছেন, পুলিশি জেরা করছেন? আসলে সুদীপা আমাদের কলেজের কৃতী ছাত্রী, সেক্ষেত্রে একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের কাছে যাওয়াটা অবশ্যই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, তাই মন চাইলো বলে চলে এসেছি। আর আমি পাশেই তো থাকি, আমি তো এখানে পাশেই থাকি, আসলে আমি বাঙালি পরিবেশের মধ্যে মানুষ, তো সেজন্য আমাদের পারিবারিক বিষয়টা কালী পুজো আমি সবাইকে উদযাপন করি, পাশেই থাকি। তখন আদিত্য বলতে লাগে, আপনি তো পাশে থাকেন না, আমাদের আশপাশে তো কোনো বাঙালিয়ানা হিন্দু নেই তো। তখন স্যার বলতে লাগে, আসলে তো আপনি কি আমাকে জেরা করছেন, এভাবে জেরা করছেন? না 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 না, ঠিক হচ্ছে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি বড়মা বলতে লাগে, এই সুদীপা তুমি যাও গিয়ে স্যারের জন্য চা জল মিষ্টি নিয়ে এসো, স্যার এসছেন
জল মিষ্টি নিয়ে এসো। সুদীপা তখন বলতে লাগে, আসলে স্যার আপনি না বসুন, আপনি প্লিজ বসুন, আমার না পুজোর কিছু কাজ রয়েছে, আপনি প্লিজ এখানে বসুন। কিন্তু স্যার বলতে লাগে, আমি না বসবো না। এদিকে তখন দেখতে পাচ্ছি বড়মা বলতে লাগে, সুদীপা তোমাকে কি বললাম বুঝতে পারছো না? তোমাকে কি বললাম? তখন সেখানে স্যার আবার প্রশ্ন করে বসলেন। স্যার প্রশ্ন করে বসলেন যে, সুদীপা তুমি নাকি ওই আউট হাউসে গিয়ে থাকো? তখন বড়মা আবারও বিষয়টিকে ম্যানেজ করলেন। আসলে আউট হাউসে ও থাকে না। আমি তোমাকে বললাম না যে ওদের ঘরে কিছু কাজ চলছে, কিছু ডিস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য ওরা একটু আউট হাউসে রয়েছে, আজই চলে আসবে এখান থেকে। তো যাই হোক, স্যার যথারীতি স্যার বলতে লাগে, ঠিক আছে সুদীপা এই ফুলটা রাখো। কিন্তু ফুলটা যখন সুদীপার কাছে দিচ্ছে, আদিত্যর সামনে দাঁড়িয়ে রয়েছে। সুদীপা একবার আদিত্যের দিকে তাকাচ্ছে, একবার সুদীপা মানে স্যারের দিকে তাকাচ্ছে। ফুলটা নেবে কি না নেবে সে কিন্তু কিছুই সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। তো যাই হোক, যথারীতি একটা মনে কাকুতি মিনতি করে কিন্তু ফুলটা নেয়। স্যার সেখান থেকে বেরিয়ে যায়। স্যার বেরিয়ে যাওয়ার পরবর্তী মুহূর্তে বড়মা ডাকে, সুদীপা তোমাকে যখন বলেই ফেলেছি যে তোমরা ওখান থেকে এখানে চলে আসবে, তো যখন তোমার সম্মান রক্ষা করার জন্য তোমাকে বলে ফেলেছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে এই বাড়িতে চলে এসো, আউট হাউসে তোমাদের আর থাকতে হবে না। তখন সেখানে সুনন্দার হাসি, সুনন্দার খুশি দেখে আর কে, সুনন্দা নিজের মনে মনে ভাবতে লাগে, যা যা যা, খুব ভালো হলো, খুব ভালো হলো, খুব ভালো হলো। এদিকে তখন দেখতে পাচ্ছি সঞ্চারী কিন্তু প্রচন্ড রাগ হচ্ছে, সঞ্চারী একবারে রাগে ফেটে পড়ছে। সঞ্চারী প্রচণ্ড রাগে ফেটে পড়ছে, যা এক্ষুনি এইভাবে ছোট বৌদিকে এখানে নিয়ে আসা তো ঠিক হচ্ছে না। তখন সেখানে সুদীপা বলতে লাগে, না বড়মা, বড়মা আপনার সঙ্গে একটু কথা রয়েছে, আপনার সঙ্গে কিন্তু আমার একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির কিন্তু আর 7 দিন বাকি রয়েছে। এই বলে সুদীপা আবারও কথাবার্তা বাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। তখন বড়মা বলতে লাগে, আরে বাবা বড্ড বকো না তুমি, তুমি তো বড্ড ভারী বকো, তুমি আমার বিরুদ্ধে গিয়ে যাবে না। তোমাকে যেটা বললাম আউট হাউস থেকে এই বাড়িতে চলে আসবে, তোমাকে যেটা বললাম এই বাড়িতে সেটা করবে। আমার আর কি বাকি রয়েছে বলো তো? এই বাড়ি যে যার মতো যে যা করছে, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো। কিন্তু সুদীপা আবারও বড় মার কাছে চলতে লাগে, বড় মা বলে ডাকতে লাগে। সুনন্দা তখন চেপে ধরায় বলতে লাগে, এই সুদীপা, সুদীপা তুমি কি করছো বলো তো? আরে তোমাকে বড় মা যেটা বলেছে তুমি সেটা করো, তুমি বড্ড ভারী কথা বলো, বড্ড বেশি কথা বলো, একদম কথা বলবে না, তোমাকে যেটা বলেছে তুমি সেটাই করবে। এই বলে কিন্তু সুনন্দা সেখান থেকে চলে যায়। তখন সেখানে আদিত্যের মুখের দিকে আর তাকানো যাচ্ছে না। আদিত্য বলতে লাগে, সুদীপা সুদীপা সেখান থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেই আদিত্য তার হাত থেকে চেপে ধরে বলতে লাগে, সুদীপা স্যার কেন আসলেন এখানে? স্যার কেন আসলেন এখানে? একদিন মাত্র কলেজে গিয়েছো, স্যার কেন আসলেন? তখন সুদীপা বলতে লাগে, কেন আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি বলছি তো আমার মধ্যে ওই রকম কোনো ফিলিংস, ওরকম কোনো কাজ কাম কিচ্ছু নেই আমার, আমি জানি না স্যার কেন এসেছেন। তখন সেখানে আদিত্য বলতে লাগে, কেন আসবে, কেন আসবে? তখন সেখানে সুদীপা বলতে লাগে, ও আপনি তাহলে সুন্দরের হাত থেকে বাঁচানোর জন্য আমাকে গাইড করেছেন, তা আপনি কি সবার হাত থেকে আমাকে বাঁচিয়ে রাখতে পারবেন? আর স্যারকে নিয়ে আপনার এত প্রশ্ন কেন, এত প্রশ্ন কেন? এবার সুদীপা কিন্তু এই কথাটা বলার পরবর্তী মুহূর্তে নিজের মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ স্যার কেন আসলেন এখানে সেটা তোমাকে জানতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে, কিন্তু আমি যেটা জানবো, আমি যেটা বুঝবো, সেটা আমি ওকে বলবো না, আমি ওকে বলবো না। তখন সেখানে সুদীপ আবার প্রশ্ন করতে লাগে, আপনি স্যারকে নিয়ে এত বেশি মাতামাতি করছেন কেন, আপনার মধ্যে কি হচ্ছে বলেন তো? তখন সেখানে আদিত্য মানে গ্যাহুমা করতে লাগে যে, না না না, কেন জিজ্ঞেস করছি, কেন জিজ্ঞেস করছি, এরকম করতে শুরু করে দেয়। তো এরকম একটা সিচুয়েশন চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গিয়ে কিন্তু ওই কুন্তলার কাছে গিয়ে কিন্তু অংশু অংশু বলতে লাগে, না 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 না, ওই সুদীপাকে আমি বাড়ি থেকে বের করবোই, সুদীপাকে বাড়ি থেকে বের করবোই করবো। তখন সেখানে কুন্তলা বলতে লাগে, হ্যাঁ অংশু, তোমাকে যেটা বললাম তোমাকে সেটা করতে হবে। ওই সুদীপাকে তুমি বাড়ি থেকে বের করতে পারবে, সঙ্গে তুমি ওই সুদীপার সঙ্গে এসে থাকা যে ওই বাউন্ডুলে মহিলাটা রয়েছে ওকেও তুমি বের করে দিতে পারবে। তার জন্য তোমাকে প্রমাণ জোগাড় করতে হবে, আর প্রমাণ জোগাড় করার জন্য অংশু তোমাকেই প্রয়োজন। তুমি চৌধুরী পরিবারে, অঘোর চৌধুরীর পরিবারের বংশধর, সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই প্রমাণটা জোগাড় করতে হবে। তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব, সেখানে গেলেই কিন্তু তুমি সমস্ত প্রমাণ, সমস্ত লোপাট সবকিছু কিন্তু পেয়ে যাবে। অংশু, তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে, তুমিই পারো প্রমাণটা হাতে করে নিয়ে চৌধুরী পরিবারে ঢুকে একেবারে সুদীপাকে সমেত, সুদীপার সাথে আসা ওই বাউন্ডলে মহিলাটাকে একবার চিরতরে বাড়ি থেকে বিদায় করে দিতে। তখন সেখানে অংশু বলতে লাগে, হ্যাঁ আমি পারবো, আমি পারবো, আমি করেই দেখাবো, আমার হাতে আর সময় নেই, আমি একটা সময় নষ্ট করবো না, আমি একটু মুহূর্তও নষ্ট করবো না, ওই মহিলাটাকে একবারে শেষ করে দেবো, বাড়ি থেকে বের করে দেবো। তখন সেখানে কুন্তলা বলতে লাগে, ওই মহিলাটা আসার পরে, মানে সুদীপা আসার পরে আপনাদের ফ্যামিলিতে ওই ছেলেরা কোনো কথা শুনছে না, ছেলেদের মাথাগুলো খেয়েছে, মানে ছেলে তোমার আদিত্যের মাথা খেয়েছে, ওই বাড়ির চৌধুরী পরিবারের যত ছেলে তাদের মাথাগুলো খেয়েছে, বাড়ির বউদের মাথা খেয়েছে, সবার মাথা খেয়েছে ওই সুদীপা এসে। ওকে বাড়ি থেকে বের করতে পারলে সবাই সবার কথা শুনবে। তুমি কি বলতে পারো অংশু, তোমাদের পরিবার কিরকম ছিল? তোমার ছেলেরা কথা শুনছে না, তোমার বৌমারা কথা শুনছে না, কেউ বাড়ির কথা শুনছে না। তাহলে ওই সুদীপা আসার পরবর্তী মুহূর্তে কিন্তু ওই সবই ওই এক হাতে করে ওই অলক্ষ্যই কিন্তু সবকিছু শেষ করেছে। তখন সেখানে অংশু বলতে লাগে, চলেন শিগগিরই চলেন। এই বলে তারা সেখান থেকে সেই অনাথ আশ্রমের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি চৌধুরী পরিবারে একেবারে পরমার বাবা-মা এসে উপস্থিত। তখন সেখানে সুদীপা এগিয়ে যায়, বলতে লাগে, কাকু কাকিমা আসুন 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 আসুন, এসে বসিয়ে দেয়। আর বলতে লাগে, তখন ওরা বলতে লাগে যে, আমরা না পরমা ভীষণ আনন্দ করতো ওই কালী পুজোতে, খুব বাজি ফাজি ফাটাতে খুব আনন্দ করতো, তাই জন্য না ওদের জন্য বাজি টাজিগুলো নিয়ে এসেছি, তুমি কি একটু দিয়ে দিতে পারবে ওদের কাছে? তখন সুদীপা বলতে লাগে, এই বাবা আপনারা হাতে করে নিয়ে এসছেন, আপনারা আপনার মেয়ের হাতে নিজে হাতে করে দেবেন, আমি ডেকে আনছি। এই বলে কিন্তু সুদীপা উপরে উঠে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। হঠাৎ করে কিন্তু আদিত্যের সঙ্গে দেখা হয়, দুজনের চোখাচোখি হয়ে সেখান থেকে সুদীপা আস্তে আস্তে করে উপরে উঠে যায়। আর অন্যদিকে দেখতে পাচ্ছি
যে বড় মা কিন্তু পরমার ঘরে ঢুকেছে। পরমার ঘরে ঢুকে তাকে বলতে লাগে, "তুমি তো বাড়ির বড় বৌমা। যখনই এখানে রয়েছো তখন তোমাকে তো পুজোর কাজগুলো করতে হবে। চলো বড় বৌমা চলো এখান থেকে চলো।" হঠাৎ করে কিন্তু সেখানে সুদীপা চলে যায় আর বলতে থাকে, "দাদা, দাদা, দাদা।" তখন বড় মাকে দেখে সে একটু থমকে দাঁড়িয়ে যায়। তখন সেখানে অভ্র বলতে লাগে যে, "এই বোন, বোন আয়, 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 আয় বোন আয়।" তখন সেখানে সুদীপা আসে আর বলতে লাগে, "আসলে পরমার বাবা-মা এসেছিল তাই জন্য না আমি ওদেরকে বসিয়ে রেখে এসেছি। ওদেরকে বসিয়ে রেখে এসেছি। ওনারা বসে আছেন। পরমার জন্য কিছু নিয়ে এসেছেন। পরমাকে যেতে হবে।" তখন সেখানে বড় মা বলতে লাগে, "এই চলে এসো, চলে এসো পরমা চলে এসো।" তখন সেখানে সুদীপা গিয়ে বলতে লাগে, "বড় মা, আ সুদীপা আমরা তো ২ বউ যে পুজোর কাজ করব। সেক্ষেত্রে বাড়িতে তো বাড়িতে তো সঞ্চয়ীও রয়েছে। ও তো বাড়ির বউ। ওকে একটু কাজ করতে দাও না। ওকে একটু কাজ করতে দিলে ও একটু খুশি হবে। ও দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখবে আর আমরা কাজ করব, দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখবে ওর না ভালো লাগবে না। মা, বড় মা একটু সঞ্চয়ীকে একটু কাজ করতে দাও না।" তখন সেখানে এমন যখন কথা বলছে তখন বড় মা বলতে লাগে, "তুমি না বড্ড বেশি কথা বলো। তুমি বড্ড বেশি কথা বলো। তোমাকে এত বেশি ভাবতে বলেছে কে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে সঞ্চারীকেও কাজে নিয়ে নাও, নিয়ে নাও।" তখন সেখানে সুদীপা ডাকতে লাগে, "সঞ্চারী, সঞ্চারী, সঞ্চারী।" তখন সঞ্চারী চলে আসে সামনের দিকে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি অভ্র মনে, মনে ভাবতে লাগে, "এই মেয়েটা সত্যিই আমার বোনটা সত্যিই খুব লক্ষ্মী। এই মেয়েটাই পারবে চৌধুরী পরিবারকে একেবারে মাথায় করে রাখতে। চৌধুরী পরিবারের একমাত্র লক্ষ্মী যদি থেকে থাকে তাহলে এই সুদীপা। এই সুদীপাই হচ্ছে চৌধুরী পরিবারের লক্ষ্মী।" তো যথারীতি বড় মা যখন এরকম করে কথাবার্তা বলছে তখন সেখানে আবারও কিন্তু সুনন্দা চলে আসে। সুনন্দা এসে বলতে লাগে, "দিদি, দিদি চলো, 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 চলো।" এবার সবাই মিলে যখন এখানে এক জায়গায় হয়েছে, এক জায়গায় বসে গেছে, তখন সেখানে সুদীপা বলতে লাগে, "আসলে আমাদের বাড়িতে না খুব ভালো করে, খুব বড় করে একটা পুজো হতো। সেখানে না আমার বাবা আমার হাতে বাজি এনে দিতেন। আমি বাজি ফাটাতাম। খুব সুন্দর করে বাজি ফাটাতাম। তারপর বাবা সেই বাজিগুলোকে রৌদ্রে দিত। রৌদ্রে দেওয়ার পরে বাজি ফাটাতে যখন আমি মানে ভয় করতাম, বাবা আমার হাতটা ধরে বাজি ফাটিয়ে দিত। তখন সেখানে বড় মা নিজের মনের খাতায়, নিজের মনের পাতায় কিন্তু সেও কিন্তু বলতে উচ্চারণ করতে শুরু করে দেয়। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাড়ির বড়মা বলতেও একটুখানি আগেই বলছিল যে, "বাড়ির বউরা কি আসে পুজোর কাজটা জানে?" তখন সেখানে সুদীপা বলতে লাগে, "হ্যাঁ, পুজোর কাজ আমরা জানি। ওই যে অলক্ষ্মী পুজো করা হয়, অলক্ষ্মীকে তৈরি করা হয় সুন্দর করে তারপর সেখানে তেমাথায় রেখে দেওয়া হয়। তেমাথায় রেখে দেওয়ার পরবর্তী মুহূর্তে তাকে পুড়িয়ে দেওয়া হয়। তারপরে লক্ষ্মীকে ঘরে আনা হয়।" এই যে পুরো ডিটেইলসটা আরকি অলক্ষ্মী পুজো কিভাবে হয় পুরো ডিটেইলসটা যখন সুদীপা বলছে তখন সবাই অবাক দৃষ্টিতে বিশেষ করে স্পেশালি বড়মা কিন্তু একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে সুদীপার ঘটে কিছু আছে। সুদীপার মতো গুণসম্পন্ন মেয়ে পেয়ে বড়মা কিন্তু এখন গর্ব অনুভব করছে। আর একই রকমভাবে মানে সুদীপার শাশুড়ি সুনন্দা সে কিন্তু নিজের মন থেকে গর্ব অনুভব করছে। সুদীপা কত কিছু জানে, সুদীপার মধ্যে কত জ্ঞান রয়েছে, কত এক্সপেরিয়েন্স রয়েছে, কত মেরিটোরিয়াস স্টুডেন্ট সুদীপা। বড়মা কিন্তু অবাক দৃষ্টিতে সুদীপার দিকে তাকছে। এদিকে কিন্তু সুনন্দা সুদীপার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আর পরমা নিজের মনের খাতায়, মনের পাতায় ভাঙতে শুরু করে দেয়। "আমি বাজি ফোড়ানো ছাড়া কালীপুজো সম্পর্কে আমার আর কোনো অভিজ্ঞতাই নেই, কোনো জ্ঞান নেই। আমি শুধু বাজিই ফাটিয়ে গেছি। আমার পুজো সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, পুজোর কোনো জ্ঞান নেই।" তখন সেখানে সুদীপা যখন এই হিস্ট্রিটা বলছে, বলতে লাগে, "আসলে এর না একটা ইতিহাস রয়েছে।" তখন বড়মা বলতে লাগে, "থাক বাবা থাক, থাক, থাক। আর ইতিহাস বলতে হবে না। বাড়িতে বাবা অনেক কাজ পড়ে রয়েছে। আর ইতিহাস বলতে হবে না। আর ইতিহাস বলতে হবে না। তোমরা যাও।" গিয়ে তখন সুদীপা বলতে লাগে, "সঞ্চারিকাটা ডাকি?" "আরে বাবা ডাকো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ডাকো, ডাকো।" এই বলে কিন্তু সেখানে একটা খুব সুন্দর একটা হাসি খুশি রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয়ে গেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অনাথ আশ্রমের সামনে নিয়ে গেছে কুন্তলা ওই অনাথ আশ্রমের সামনে কুন্তলা নিয়ে গেছে অংশুকে এবং তাকে নিয়ে গিয়ে বলতে লাগে, "অংশু এখানেই আছে তোমার সমস্ত লোপার। এখানেই আছে সমস্ত প্রমাণ। তোমাকে এইগুলো রাখো। এই টাকাগুলো রেখে দাও।" তখন সেখানে অংশুর মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, "মা আপনি আমাকে এত সাহায্য করছেন কেন বলেন তো? আপনার উদ্দেশ্য কি? আপনি আমাকে এত টাকা দিয়ে সাহায্য করছেন?" তখন সেখানে কুন্তলা বলতে লাগে, "অংশু, অংশু তুমি আমার উদ্দেশ্য নিয়ে কেন এত মাথামাতি করছো? আমি তো তোমাদের চৌধুরী পরিবারের মঙ্গল চাই, মঙ্গল কামনা করি। তাই জন্য তো এটা করতে হয়েছে। আর তুমি বলো এখানে নিয়ে আসা ছাড়া সুদীপাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আর কি কোনো জোরালো প্রমাণ তুমি খুঁজে পাবে? অন্য কোনো পথ, অন্য কোনো উপায় কি তুমি খুঁজে পাবে? বলো অংশু, বলো অংশু। সেইজন্য তো আমি এখানে নিয়ে আসি।" তখন অংশু বলতে লাগে, "মা আমাকে আপনি ক্ষমা করবেন, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি না এরকম করে বলে ফেলেছি।" তখন ও আ সু আ কুন্তলা বলতে লাগে, "ঠিক আছে, তুমি যাও গিয়ে ওখান থেকে প্রমাণটা লোপাট করে নিয়ে চলে এসো।" তো যাই হোক সবাই তো মুখ খুলবে না সেক্ষেত্রে এই প্রমাণটা তোমাকে জানতেই হবে। আর এদিকে অংশু কিন্তু নিজের মনের কাছে কঠোর প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, শুধু সুদীপাকে না, সুদীপার সঙ্গে যে বাউন্ডুলে মহিলাটা রয়েছে বা মানে অঘোরে মহিলাটা রয়েছে ওই মহিলাটাকেও সেখান থেকে তাড়াতে হবে, বার করতে হবে। এদিকে যখন সুদীপা পরমার কাছে এগিয়ে আসে আর বলতে লাগে, "পরমা" এদিকে সঞ্চারীও চলে এসে সঞ্চারী বলছে, "সঞ্চারী বলতে লাগে, কি হয়েছে? কি হয়েছে?" তখন সুদীপা বলতে লাগে, "বাবা পুজোর কাজ করতে হবে। পুজোতে বড় মা সবাইকে বলেছে পুজোর কাজ করতে হবে।" এদিকে তখন সঞ্চারী খুবই খুশি হয়, আনন্দিত হয়। পরমার কাছে এগিয়ে এসে বলতে লাগে, "পরমা তুমি দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা চলো পুজোর কাজ করতে হবে। তোমার বাবা-মা এসেছে সবকিছু চলো।" তখন সে পরমা বলতে লাগে, "না, না তুমি যাও না, আমি যাবো না। আসলে আমি না
আসলে আমি না পুজোর কাজ কিছু জানি না। শুধু পুজোতে বাজি ফটাতেই পারি আর কিচ্ছু জানি না। তখন সেখানে এমন কথা শুনতেই অভ্র কিন্তু হেসে ফেলেছে। আর এদিকে সুদীপা বলতে লাগে, "আরে পারো না তাই কি হয়েছে? পারতে হবে, সব পারতে হবে। আরে আমি তোমার পিসিকে দেখে শিখেছি। পিসির কাছ থেকে পুজোর সমস্ত কাজ শিখেছি। সবকিছু শিখেছি পিসির কাছ থেকে। পিসি যখন পুজো করতেন তখন সব কাজগুলো আমি পিসির থেকে শিখে নিয়েছি।" তখন তখন এখন আমরা দেখতে পাচ্ছি এদিকে বড় মার মনের মধ্যে এমন একটা উৎফুল্ল ভাব তৈরি হয়েছে যেটা কিন্তু কল্পনাই করা যাচ্ছে না। বড় মা নিজের মনের খুশির আনন্দে বলতে লাগে, আসলে আমাদের বাড়িতেও কালীপুজো হতো। বিশাল বড় কালীপুজো। সেখানে বিশাল আয়োজন করা হতো। আমার বাবা ছিলেন একজন ডাক্তার। ডাক্তার ছিলেন তাই কি হয়েছে? আমার বাবা একাধারে কিন্তু পুরোহিত ছিলেন। আমাদের বাড়ির পুরো কালীপুজোর দায়িত্ব আমার বাবা করতেন। আমার বাবা নিজে হাতে করে পুজো করতেন। ওহ! কি যে আনন্দ হতো। কত লোক, কত ব্যস্তা মানে কত লোকজন, কত আনন্দ, কত হৈ হুল্লোড়, কত মানে বিচ্ছিন্ন ব্যাপার। মানে বড় মা এমন করে বলছে যে খুশিতে মানে হাসিতে একেবারে পুরো ফ্যামিলি যেন রেঙে উঠেছে, রাঙিয়ে উঠেছে। বড় মার খুশিতে আনন্দে মাতি উঠেছে। তখন সেখানে সুদীপা গিয়ে এক ঝনমন করে বলতে লাগে, "বড় মা তাহলে আপনি করেন না এবারে পুজোটা?" আর বড় মা এমন কথা শুনতেই সে অবাক হয়ে যাচ্ছে। "আরে কি বলে দেখো মেয়েটা, আমি একটা বিধবা মহিলা, আমি আবার পুজো করব নাকি বাড়িতে? এই দেখো সুনন্দা কি বলছে দেখো না, এ কি বলছে, এ কি বলছে?" তখন সেখানে সুনন্দা বলতে লাগে, "দিদি ও তো ঠিক বলেছে। তুমি করো না এবার। তুমি কতদিন পরে এরকম করে কথা বললে বলো তো দিদি? কতদিন পরে তুমি এরকম করে কথা বললে? তুমি করো না এরকম করে। তুমি তুমি করো না, তুমি করো না।" এইভাবে কিন্তু রেঙে উঠেছে পুরো চৌধুরী পরিবার। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আজকের এপিসোডটা দেখে তোমরা খুব খুশি হবে, আনন্দিত হবে। তো আজকের এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যে আজকের পর্ব কিন্তু এখানে শেষ হচ্ছে। পরবর্তী পর্বে আরো অনেক ধামাকাদার পর্ব দেখতে চলেছি আমরা। সো তাহলে তোমরা চোখ রাখো স্টার জলসার পর্দায়। আর মোটামুটি সিরিয়াল অ্যানালিসিসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে। পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।